মমতার হাতে একটি লোপ্পা ক্যাচ এসে পড়েছে। আমেরিকা ইরানের যুদ্ধ বাঙালি গৃহিণীদের হেঁচেলে ঢুকে পড়েছে, আর তাতে লাভ হয়েছে কার? মমতার। কাতারে এলপিজি গ্যাস উত্তোলন বন্ধ, সেই গ্যাসের আগুনের হলকা এসে পড়েছে কোথায়? সারা দেশের সঙ্গে এই বাংলাতে। এই রান্নার গ্যাসের দাম এক লক্ষে বেড়েছে। বাড়ির ডোমেস্টিক সিলিন্ডার পিছু 60 টাকা। এই দেখুন না, 14.2 কেজি সিলিন্ডারের দাম 60 টাকা বেড়ে যাওয়ায় এই আগুনের হলকায় বঙ্গ বিজেপির হাত যে পুড়েছে তাতে সন্দেহ আছে কি? আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধ চলছে তার সঙ্গে এই রাজ্যের একটা অদ্ভুত সাযুজ্য খুঁজে পাচ্ছি। আপনারা পাচ্ছেন কি? আপনারাও পাবেন, একটু ভেবে দেখুন। আমেরিকা তার বিপুল ক্ষমতা, সেই ক্ষমতা নিয়ে ইসরায়েলের সঙ্গে হাতে হাত মিলিয়ে নেমে পড়েছে যুদ্ধে। আর তার বিপরীতে কে? ইরান প্রাণপণে লড়াই চালিয়ে যাচ্ছে। এটা তাদের টিকে থাকার লড়াই, বেঁচে থাকার লড়াই। আপাত ক্ষুদ্র সামর্থ্য আর অনুগত সেনাবাহিনী, ইরানিয়ান রেভলিউশনারি গার্ডস, তারা আছে পাশে। কোথায় খামেনেই মারা গেছেন, তার সঙ্গে প্রায় 40 জন মানে শীর্ষ পর্যায়ের নেতা মারা গিয়েছেন, তাতেও কিচ্ছু এসে যায়নি। ওরা কিন্তু একবারে মানে যাকে বলা হয় প্রাণ হাতে করে লড়ে যাচ্ছেন। ইরানকে মিসাইল আর বোমায় বিধ্বস্ত করার চেষ্টায় আমেরিকা কোমর ভেদে নেমেছে। আর তাদের দোসর ইসরায়েল, সে সেঁটে আছে ট্রাম্পের সঙ্গে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। অথচ এরপরেও আমেরিকা ডোনাল্ড ট্রাম্প মাথার চুল ছিঁড়ছেন এই ভেবে যে কি করে ইরানকে বাগে আনা যাবে। অবশেষে মার্কিনী প্রেসিডেন্ট আমাদের ট্রাম্প সাহেব স্বীকার করেছেন ইরানের বিরুদ্ধে লড়াই অত সহজে থামবে না। তিনি বুঝে গিয়েছেন ইরানকে ভেনেজুয়েলার মতো চেপে ধরা যাবে না, বা ইরাকের মতন অত সহজে কাবু করা যাবে না, বা আফগানিস্তানের মতনও এইভাবে ঠিক মানে যাকে বলা হয় বিধ্বস্ত করা খুব মুশকিল। কিন্তু এবার একবার চোখ ফেরানো যাক এই রাজ্যের দিকে। দেখুন, কেন্দ্রের প্রবল পরাক্রমশালী বিজেপি সরকার আর বিরাট হাঁ করে নেমে পড়েছে এই রাজ্য দখলের জন্য। এই যে প্রবল পরাক্রমশালী বিজেপি, তার বিপরীতে কে? একমাত্র মমতা দিদি এবং তার অনুগত সংগঠন, দলীয় সংগঠন। এবারে ভেবে দেখুন, বিজেপি রেস্ত থেকে দোস্ত, অভাব নেই কিছু। তাদের টাকার থলি এতই বড় যে আমাদের মতো চুনোপুটিরা তা কল্পনাতেও আনতে পারবে না। তাদের ক্ষমতা হিমালয় সদৃশ। তারপরে এই রাজ্যে উদয় হচ্ছেন মিস্টার রবি। এই রাজ্যপালের কাছে আছে কি জানেন? অতি সাংবিধানিক ক্ষমতা। হ্যাঁ, সবার উপরে মমতার সামনে চোখ রাঙা করে দাঁড়িয়ে আছেন ভারতীয় নির্বাচন কমিশন, মানে জাতীয় নির্বাচন কমিশন। বিরোধীদের অভিযোগ হচ্ছে বিজেপির সঙ্গে তিনি নাকি উপযুক্ত সঙ্গত করছেন, মানে জাতীয় নির্বাচন কমিশনার হতে পারে। আপনারাও বুঝছেন, দেখেই বুঝছেন। দেখা যাক। তবু বিজেপি এত ক্ষমতা প্রতিপত্তি নিয়েও বুঝে উঠতে পারছে না কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাবু করবে। মমতা একাই ইরানের মতন সামাল দিচ্ছেন মার্কিনীদের মতন বিশাল ক্ষমতাধর বিজেপিকে। শেষ পর্যন্ত কে জিতবে এই লড়াইয়ে তা আমরা এখনই বলতে পারছি না। তবে এটা ঠিক, প্যাচ পয়জারে এখনো মমতা একাই সামাল দিচ্ছেন এই মোদী, অমিত, গিরিরাজ, শুভেন্দু, সুকান্ত, অমুক তুসুক সকলের সঙ্গে। আর অবস্থা এমন দাঁড়িয়েছে যে বিজেপি বুঝেই উঠতে পারছে না মমতা কোন খেলাটি খেলবেন কখন। এবার একটু ব্যাখ্যা করা যাক। আপনাদের কাছে অনুরোধ, আমার কথা একটু শুনুন। ভালো লাগলে লিখুন, খারাপ লাগলে সমালোচনা করুন। তবে গৌতম ব্যানার্জি অফিসিয়াল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা শেয়ার করতে ভুলবেন না। আর দেখুন, আপনারা যদি দেখেন তবেই আমার এই চ্যানেল মানে এই কাজ করাটা সার্থক হবে। আর হ্যাঁ, ওই নোটিফিকেশন যে আইকনটা আছে সেটা ভুলবেন না। নমস্কার। ব্যাখ্যা শুরুর আগে আমি বলি যে নির্বাচনী প্রচার জমে ওঠার আগেই বিজেপি তামিলনাড়ু থেকে উড়িয়ে এনেছে আর এন রবিকে। এই প্রাক্তন আইপিএস অফিসার একাই কিন্তু তামিলনাড়ু সরকারকে দিনে চাঁদা মামা দেখিয়েছেন। তার হাব ভাব কাজকর্ম যে কোনো বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যের চেয়ে অনেক বেশি, সবাই সেটা জানে। তুলনা নয়, শুধু তাদের চেয়েও বেশি। তিনি তামিলনাড়ু ছাড়ছেন শুনে হাঁপ ছেড়ে বেঁচেছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। বঙ্গ বিজেপি উল্লসিত। এবার রবির কৃপায় তাদের সামনে যত বিঘ্ন নাশ হবে। হা হতস্মি। এই সন্ধিক্ষণে মমতার হাতে একটি লোপ্পা ক্যাচ এসে পড়েছে। আমেরিকা ইরানের যুদ্ধ বাঙালি গৃহিণীদের হেঁচেলে ঢুকে পড়েছে, আর তাতে লাভ হয়েছে কার? মমতার। কাতারে এলপিজি গ্যাস উত্তোলন বন্ধ, সেই গ্যাসের আগুনের হলকা এসে পড়েছে কোথায়? সারা দেশের সঙ্গে এই বাংলাতে।
এই রান্নার গ্যাসের দাম এক লপ্তে বেড়েছে। বাড়ির ডোমেস্টিক সিলিন্ডার পিছু 60 টাকা। এই দেখুন না, 14.2 কেজি সিলিন্ডারের দাম 60 টাকা বেড়ে যাওয়ায় এই আগুনের হলকায় বঙ্গ বিজেপির হাত যে পুড়েছে তাতে সন্দেহ আছে কি? তারা অবশ্য এটা বলতে পারে যে এখন গ্যাসের দাম কেউ নির্ধারণ করতে পারে না, কারণ এটা নির্ভর করে আন্তর্জাতিক স্তরে যেরকম জ্বালানির দাম বাড়া কমা হয় তার উপরে নির্ভর করে, সে তো বোঝা গেল। কিন্তু এতে তো চিড়ে ভিজছে না, কারণ এর আগে আন্তর্জাতিক বাজারে খনিজ জ্বালানির দাম মানে এই পেট্রোলের দাম বেড়েছিল, তখন আমাদের দেশে দাম বেড়েছিল, কিন্তু সেই দাম আবার কমেছিল, কিন্তু আমাদের দেশে দাম কমেনি। তখন সরকার দেশের বাজারে দাম এতটুকু কমায়নি, মানে কেন্দ্রের সরকার। আর এবার তো আরো বিপদ, খোদ ট্রাম্প সাহেবের সৌজন্যে যুদ্ধ লেগেছে। যে ট্রাম্প সাহেব মোদিজির পরম সুহৃদ, তিনি ঠিক করে দিচ্ছেন ভারত কবে, কোথা থেকে, কিভাবে, কত দরে তেল কিনবে। এই তো অবস্থা যাচ্ছে, আর সে কথা মুখ বুঝে মেনে নিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। এইবারে তৃণমূল নেত্রী আর কি ছাড়েন? এবারে প্রচারে বাঙালি গিন্নিদের রসুই ঘরের উত্তাপ তিনি আরো বাড়িয়ে দেবেন, উস্কে দেবেন। তিনি ইতিমধ্যে বলেও দিয়েছেন, সবাই রাস্তায় নামুন, কালো শাড়ি পরে নেমে পড়ুন, একমাত্র তিনি সাদা পড়বেন, বাকি সবাই কালো পরে মিছিল করবেন। করে মিছিল করে তিনি বলেছেন রান্না নাই, গ্যাস নাই, রান্না নাই, এই বলে মিছিল হবে। এবার বিজেপি প্রাণপণে চেষ্টা করছে বলবার যে কেন তিনি এই ভর্তুকি দিচ্ছেন না। আরে বাবা, তিনটা বলবেন, তিনি সেদিকে যাবেন না। তিনি বলবেন তিনি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়েছেন আর বিজেপি গ্যাসের দাম বাড়িয়েছে। এই প্রচার, এই প্রচারের কোনো উত্তর থাকবে কি বিজেপির কাছে? এবার বিজেপি নির্বাচনের কৌশলের দিকে চোখ ফেলুন। বিজেপি প্রথম থেকে পরিকল্পনা করে নিয়েছিল এই রাজ্যে প্রায় 30% মুসলিম ভোট তাদের দিকে ফিরেও তাকাবে না। সুতরাং শুরু হয়ে গেল মুসলিম ব্যাশিং, কখনো ঠারে ঠোরে, কখনো ইঙ্কিতে, কখনো ইশারায়, তারপরে সরাসরি, তারপরে বাঙালি মুসলিমদের একেবারে বাংলাদেশি মুসলিম আখ্যা দিয়ে তাদের অনুপ্রবেশকারী মানিয়ে দেওয়া হলো, ঘুষপেটিয়া। তাতেও যখন সুবিধে হচ্ছিল না, তখন মাঠে নেমে গেলেন তৃণমূল থেকে স্বেচ্ছা অবসর নিয়ে হুমায়ুন। এই দেখে বঙ্গ বিজেপির মনে নিশ্চয়ই কিঞ্চিত আশা জাগলো যে এবার মুসলিম ভোট ভাগ হবে। হুমায়ুনের কথা তো সেরকমই ইঙ্গিত নিচ্ছিল, কিন্তু তিনি আবার বাবরি মসজিদ নির্মাণে ধুয়ো তুলতে বিজেপি খানিক বেকায়দায় পড়লো। তবে বিজেপি হাল ছাড়েনি, বোঝা গেল কখন, যখন হুমায়ুনকে কেন্দ্র বাই ক্যাটেগরির নিরাপত্তা দিয়ে দিল। কিন্তু যখন হুমায়ুন ভাবছেন যে এবার যত তৃণমূলের মুসলিম ভোট তার দিকে চলে আসবে, তখনই তার নড়বড়ে দল আরো নড়বড়ে হতে শুরু করেছে। যারা তৃণমূল থেকে হুমায়ুনের কাছে ভিড়েছিলেন তারা এবার একে একে ফিরতে শুরু করেছেন। এবার এই মুসলিম ভোটের আশা একেবারে ছেড়ে দিয়ে, মানে তাদের ভোট ভাঙবে টাঙবে এই সমস্ত আশা ছেড়ে দিয়ে বিজেপি ভাবলো সংখ্যালঘু ভোটটাকেই যদি তালিকা থেকে একেবারে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয়। কিন্তু বিজেপি বললে তো হবে না, বলতে হবে নির্বাচন কমিশনকে, আর এমন ভাবে বলতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তা সেইভাবেই বলা হলো। প্রথমে বিজেপি বলতে শুরু করলো যত অনুপ্রবেশকারী মানে এই ঘুষপেটিয়া আছে সবাইকে বিদায় করা হবে, সবাইকে নাকি হয় ডিটেনশন সেন্টারে, তারপর সিধে বাংলাদেশ। কে বললেন? খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা নিরীহ অপাবৃদ্ধ নাগরিকরা, যারা হিন্দু নাগরিক আছে, এই কথা শুনে বিজেপির নামে জয়ধ্বনি দিয়ে দিলাম, ধরে নিলাম এবার মমতা দিদির শেষের দিন এলো বলে। কিন্তু মমতা থামবেন না, দিল্লি চলো ডাক দিয়ে পৌঁছে গেলেন সুপ্রিম কোর্ট, নিজেই সওয়াল করলেন। আর সেটা করে কি করলেন? দেশের যাবতীয় যে লাইম লাইটটা তার তলায় আবার নিজে চলে এলেন। এই যে প্রচারের আলোয় টিকে থাকার কৌশলটা এখনো কিন্তু এই বঙ্গ বিজেপির কোন নেতা শিখে উঠতে পারেনি, এবং এটা কেন্দ্রীয় নেতারাও মানে বুঝে উঠতে পারছেন না কি করে বঙ্গ বিজেপিকে শেখাবে। তবে বিজেপি মানে কেন্দ্রীয় বিজেপিও চুপ করে বসে নেই, বলে ভোটার তালিকায় বাংলাদেশি লাও। আরে লাও তো বটে, কিন্তু আনবে কে? অতএব না মিলছে তো মুসলিম ভোটার বাদ দাও। নির্বাচন কমিশন যে প্রক্রিয়া তালিকা সংশোধন করবে বলল, তাতে মনে হলো অনেকেরই যে এই সন্দেহটা আছে যে সত্যিই মুসলমান ভোটকে বাদ দেওয়ার ছক কষা হয়েছে। চূড়ান্ত, আবার চূড়ান্ত নয়, এমন একটা তালিকা বেরোলো, দেখা গেল সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোর বহু ভোটারের নাম বাদ কিংবা বিচারাধীন হয়ে গেল। মালদায় দেখুন, খসড়া তালিকায় বাদ পড়লেন 2 লক্ষের বেশি, তারপর খসলেন আরো 18,280 জন,
মুর্শিদাবাদে দেখুন সব মিলিয়ে প্রায় 3 লক্ষ উধাও। উত্তর 24 পরগনার খসড়া তালিকায় বাদ গিয়েছিল প্রায় 8 লক্ষ, মানে 7,92,000-এর ওপর। চূড়ান্ত তালিকায় বাদ গেল প্রায় আরো 1.25 লক্ষ। দক্ষিণ 24 পরগনাতেও এক চিত্র, খসড়া তালিকায় 8 লক্ষের বেশি ভোটার গায়েব হয়েছিলেন, চূড়ান্ত তালিকায় দেখা গেল আরো 87,548 জন নেই সেখানে। আর এছাড়া সারা রাজ্যের প্রায় 60 লক্ষের বেশি ভোটারের নাম অমীমাংসিত অবস্থায় ঝুলছে। এতে গেল মুসলমান ভোটারের অবস্থা। কিন্তু সমস্যা হলো এই করতে গিয়ে যখন ধরা পড়লো যে প্রচুর হিন্দু ভোটারের নামও বাদ পড়ে গেছে, তখন সেখানে চেপে ধরলেন মমতা। আমি এখানে মমতার প্রসঙ্গে আবার আসছি, এই কৌশলের দেখায় মতুয়ারা এবার কি করবেন। তারা তো স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মজে গিয়েছিলেন, এখন তাদের অবস্থা ন যজৌ ন তস্থৌ। যতই চিৎকার চেঁচামেচি ব্যঙ্গ করুন, স্লেট করুন, মমতাকে নিয়ে অনেক কিছু, অসীম সরকার আমাদের বিধায়ক আছেন, তিনি খুব নাচ গান করে দেখান, ঠিক আছে, কিন্তু নাচ গান করে দেখালে তো হবে না, ভোটে জেতাটা তো সেই কৌশল নয়। কমিশনার এখন বড়ই বেকায়দায়। মমতার সওয়াল, রাজ্যের অসহযোগিতা, বিজেপির ক্রোধ, এই সমস্ত কিন্তু আদালতে, মানে সুপ্রিম কোর্টে উঠেছে। আর সবকিছু দেখে শীর্ষ আদালত খুব, মানে কি বলবো, বিচার বিভাগের উপরেই সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়েছে। তারাই বার করবেন, মানে বিচারকরা বার করবেন তালিকায় কার নাম থাকবে আর কার নাম থাকবে না, সব ঘেঁটে ঘ হয়ে বসে আছে। এরা বাধ্য হয়ে বিজেপি এখন কি করে। বিজেপির হাতে এখন একটা অস্ত্র আছে যে যা গেছে গেছে, যা গেছে তা যাক, বাকি যারা আছে, যত হিন্দু আছে, ভোট আছে, তারা যেন তাদের দিকে আসে। এবার রাজ্য জুড়ে পরিবর্তন রথ বার করে ধর্মের তাস ছেড়ে কিছুটা উন্নয়নের তাস খেলবার চেষ্টা করছে বিজেপি। যে গিরিরাজ সিং মুসলমানদের সাপ সাপান্তর না করে জলপান করেন না, তিনি বলছেন তারা ক্ষমতায় এলে নাকি মহিলাদের মাসে 3,000 টাকা করে দিয়ে দেবেন। লে বাবা, মহারাষ্ট্রে 2,000 টাকা দিতে গিয়ে ফডনবিসের বুকের ব্যথা শুরু হয়েছে, এখানে কি করে 3,000 দেবেন। দেবেন্দ্র ন জানন্তি কুত গিরিরাজ। মমতা বিজেপিকে কিন্তু এই উন্নয়নের প্রশ্নে ঘাটাবেন না, জানা কথা। চেপে ধরেছেন কোথায়, সেই তাঁদেরই ধর্মের অস্ত্রে। বিজেপি পরিবর্তন রথ বার করার সময় এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসে পড়েছেন। ফলে কি হলো, যতই মিডিয়ার আলো পড়ুক পরিবর্তন রথে, প্রচারের আলো তো মমতাকেও ছাড়তে পারছে না। প্রতিদিন মমতা সেখান থেকে কিছু না কিছু বলছেন, আর সেই কিছু না কিছু বলার মধ্যে পরপর তিনি বিভিন্ন ধরনের, মানে যাকে বলা হয় ব্যাড ফিল্ডিং দেখতে পাচ্ছেন। ওই একটা বললাম আপনাকে, রাজ্যপাল চলে আসা তামিলনাড়ু থেকে, সেই রাজ্যপালের বিরুদ্ধে প্রচুর বিতর্ক আছে, সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা হয়েছে, আমরা জানি। তিনি বিল কি করে আটকে দেন, কতদিন আটকে রাখা যাবে, এই সমস্ত প্রশ্ন সুপ্রিম কোর্টও জিজ্ঞাসা করেছে। কাজে এই সমস্ত প্রশ্ন আছে, তার সঙ্গে এসে গেল গ্যাসের দাম। এইবারে কিন্তু সেসব ছেড়েও তিনি প্রথম দিনই কি বললেন, এসআইআর নিয়ে দোপ দাগতে গিয়ে তিনি হিন্দু তাসের টেক্কাটা খেলে দিলেন। কিভাবে খেললেন দেখুন, কৌশলটা কোথায়। খোদ এক হিন্দু সন্ন্যাসীকে হাজির করে দিলেন ধর্ণা মঞ্চে, আর তিনি জানালেন তার নামটি বাদ গেছে তালিকা থেকে। যে বিজেপি সাধু সন্ন্যাসী আর বাবাজিদের নিয়ে এত সাধের হিন্দু ভোটকে এককাট্টা করতে চাইছে, মমতার ধর্ণা মঞ্চে সেই একজন হিন্দু সন্ন্যাসীর উপস্থিতি তখন দোর্দণ্ড প্রতাপ বিজেপি কর্মী সমর্থকদের কাছে কি বার্তা বয়ে আনবে তা নিশ্চয় সকলেই বুঝছেন। কাজেই এই অসমজের লড়াই, এই আমেরিকা ইরানের লড়াই, এই যে বিজেপি তৃণমূলের লড়াই, এটাকেও শেয়ানে শেয়ানে বলা ছাড়া আর কোনো উপায় থাকছে না। আপাতত এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। কিন্তু আমি যেটা বললাম সেটা আপনারা করুন, তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর নোটিফিকেশন আইকনটা অন করে রাখুন। নমস্কার।